আইনজীবী ফিরদৌস শামীমের বিরুদ্ধে মহিলাদের বিরুদ্ধে খারাপ ব্যবহার করার অভিযোগ দায়ের হয়েছে, সম্পূর্ণ মিথ্যা। সম্পূর্ণ ওনার রাজনৈতিক মতাদর্শের আমি বিশ্বাসী। উনি সিপিএম বামপন্থী মানসিকতার লোক, কিন্তু উনি প্রতিবাদী, উনি বিরোধী বলেই আমি ব্যক্তিগতভাবে ফিরদৌস শামীমের সঙ্গে আছি। তিনি লড়াই করুন, আইনি লড়াই করুন। 28 তারিখের ভোটার লিস্টে যাদের নাম থাকবে না তারা এদিকে ওদিকে ঝামেলা করবেন না। প্রচুর সেন্ট্রাল ফোর্স এসে গেছে, উস্কানিতে পা দেবেন না। আপনারা পরিকল্পনা করেছেন বেশ কিছু জায়গায় বিডিও অফিস জ্বালাবেন, আমার কাছে খবর আছে বেশ কিছু জায়গায় বিডিও অফিস জ্বালাবেন। আমি সিও কে বলবো, স্টেট অবজারভারকে বলবো, ইলেকশন কমিশনকে বলবো সমস্ত তথ্য সুরক্ষিত জায়গায় ট্রান্সফার করে নিন। মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়ে যে কাণ্ড কারখানাটা করে দিয়েলেন, এর ফলে অনেকগুলো ভোটার লিস্ট বেরোবে, কিন্তু চূড়ান্ত ভোটার লিস্টটা বেরোচ্ছে আগামী পরশুদিন। এবং এই ভোটার তালিকায় বিতর্কিত এবং অমীমাংসিত যারা নাম আছে সেই নামটা বেরোবে না। সেই সংখ্যাটা কত আমি জানি না, কিন্তু সংখ্যাটা বিরাট বড়। ওটা তৃণমূল করেছে জাজদের ভয় দেখানোর জন্য। রাজ্য সরকার কেসটা হ্যান্ড ওভার করে দিক না এনআইএ রাতে, সিআইডি হেল্প করুক, এনআইএ করুক, তদন্ত বেরিয়ে যাবে। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের লোকেরা যুক্ত এবং বাংলাদেশি জামাতিরা যুক্ত, যাদের নাম কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যাদের নাম রাখা নিয়ে এত মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই। অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম, ক্রেডিট এবং ডিসক্রেডিট দুটোই মমতা ব্যানার্জির জন্য থাকলো। অতএব আপনারা উল্লাস প্রকাশ করেছেন মাঝে মাঝে যে আমরা জিতে গেছি সুপ্রিম কোর্টে, তাই বিক্ষোভ যদি করতে হয়, প্রশ্ন যদি করতে হয়, আজকে ডিএ আন্দোলনকারীদের মতো কালীঘাটের কাছে গিয়ে বা নবান্নতে গিয়ে উত্তর চান, অন্য জায়গায় করবেন না। আপনারা যদি এই ভিডিওটা যদি দেখেন, দেখবেন তাহলে কিভাবে টিয়ার গ্যাস ফাটানো হয়েছে, পুলিশ পাথর ছুঁড়েছে আদিবাসীদের উপরে, এবং একদিকে মুখ্যমন্ত্রী হিজাব পরে ইফতারে অংশগ্রহণ করছেন, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ গর্ভবতী আদিবাসী মহিলার উপর অত্যাচারকারী কাদেরকে বাঁচানোর জন্য এইভাবে অত্যাচার করছে, কিভাবে টিয়ার গ্যাস ফাটিয়ে। মানে এর আগে থেকেই ঘোষিত এবং কমপ্লিটলি আদিবাসীদের এই কর্মসূচি ছিল, এবং উত্তরবঙ্গের জনসংখ্যার একটা বড় অংশ আদিবাসী আপনারা জানেন, এবং মূলত চা বাগান থেকে শুরু করে তারা অনেক ধরনের কাজের সঙ্গে সেখানে যুক্ত, এবং তারা অনেক পুরনো সেখানকার মূলবাসী জনজাতি। আজকে তাদের বাড়ির একজন গর্ভবতী মহিলাকে কাদের বলে একজন জিহাদি জঙ্গি তৃণমূল আশ্রিত, তিনি শারীরিকভাবে অত্যাচার করেছেন বলে আজকে একটি অরাজনৈতিক তাদের সামাজিক আন্দোলন ছিল, পূর্ব ঘোষিত আন্দোলন ছিল। পুলিশ ব্যারিকেড করেছিল, পুলিশ ধৈর্যের পরীক্ষা দিতে পারত, তাদের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করতে পারত, এবং জল কামানও ব্যবহার করে ছত্রভঙ্গ করলেও করতে পারত। তা না করে শত শত পুলিশ র্যাব নামিয়ে পুলিশ পাথর পর্যন্ত ছুঁড়েছে। এই পুলিশদেরকে চিহ্নিত করা দরকার। টিয়ার গ্যাসের সেল ছুঁড়েছে, অসংখ্য আদিবাসী আন্দোলনকারীরা আহত। পুলিশের সক্রিয়তা আজকে কলকাতাতেও দেখেছেন। ডিএ আন্দোলনকারীদের কালীঘাট তো অনেক দূরে, 3 কিলোমিটার দূরে, তার আগেই ধর্মতলা ডোরিনা ক্রসিং এ কিভাবে বেড়া দিয়ে এত বড় গুরুত্বপূর্ণ রাস্তা আটকেছেন। বিখ্যাত আইপিএস ইন্দিরা মুখার্জির, ওরা যখন বলে আমরা হাজরা পর্যন্ত যাব, মাইক ব্যবহার করেনি পরীক্ষা চলছে বলে। আগামীকাল বিকেল 3টা অব্দি মাইক ব্যান আছে। সরকারি কর্মচারীদেরও কিভাবে আজকে হ্যারাস করেছে, তারাও ছাড়েনি। আজকে এই ডোরিনা ক্রসিং থেকেই বিগত দিনে আন্দোলনের নতুন মাত্রা পেয়েছিল। 3 ঘন্টা ধরে তারাও শান্তিপূর্ণ অবরোধ করেছে, এবং পুলিশদের ভয় পেয়েছে। চারিদিকে পুলিশ ব্যস্ত, মুখ্যমন্ত্রী এবং তাকে সুরক্ষা দেওয়ার জন্য, তার পাশে যেন কেউ ভিড়তে না পারে। একদিকে তাদেররা শাস্তি পায় না, উল্টে প্রতিবাদ করতে যাওয়া আদিবাসীদের মার খেতে হয়। অন্যদিকে মুখ্যমন্ত্রী তিনি মুসলিম ভোট ব্যাংকে সংগঠিত করার জন্য সারাদিন খেয়ে দে ইফতার করে কারা, যারা সারাদিন উপোস থাকে, সূর্য ওঠার আগে যারা সাইরি না কি খাওয়ার বলে, মানে সেই খাওয়ার খেয়ে যারা উপবাস ব্রত পালন করেন, তাদের উপবাস ব্রতটা ভাঙতে হয় ইফতারের সময়। মুখ্যমন্ত্রী তো কিছু না কিছু নিশ্চয়ই খেয়েছেন। খাওয়ার পরে তিনি গিয়ে মাথায় হিজাব লাগিয়ে, এটা কি? তিনি মাহে রমজানের শুভেচ্ছা দিতে যেতে পারেন, তার কোনো অসুবিধা নেই, কিন্তু ইফতারে অংশগ্রহণ খেয়ে দিয়ে করার মানেটা কি? এবং তার পাশ থেকে দাঁড়িয়ে যে ভিডিও আপনারা পেয়েছেন,
এইরকম একটা ধর্মীয় মঞ্চকে, সেখানেও ববি হাকিম সেখানে বলছে, তার ভিডিও আমরা পেয়েছি, সেখানেও ভোটের কথা বলছে, মুসলিমদেরকে বলছে একমাত্র আপনাদের সাহারা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে করছেন, এইদিকে করছেন। আর এই জন্যই কাদেররা তৈরি হচ্ছে, এই জন্যই পিলখানাতে হাওড়ায় আপনারা এই জিনিস দেখতে পাচ্ছেন। এই যে দেখা গেল যে পুলিশের এই সক্রিয়তা তখন কোথায় যায় যখন রাজ্যে জঙ্গি ধরা পড়ে, যে বাইরের রাজ্য থেকে পুলিশ এসে সেখানে এই সরকারটাই তো জঙ্গি সরকার। একটা অ্যাড করি, আজকে ববি হাকিম বলেছেন যে এই যে জঙ্গি ধরেছে এটা কলকাতার পুলিশ ধরেছে, দিয়ে দিল্লি পুলিশের হাতে হ্যান্ডওভার করে দিয়েছে। ববি হাকিম আজকে বলেছে জঙ্গি ধরা প্রসঙ্গে যে কলকাতার পুলিশ ধরেছে, বাংলার পুলিশই ধরেছে, দিল্লি পুলিশের হাতে সম্পূর্ণ hand over মিথ্যা কথা, এটা আজকে নয়। ওই 7 শেখকে আসাম এসটিএফ ধরার পরে, জাভেদ মুন্সিকে কাশ্মীর এসটিএফ ধরার পরে, আপনার এনআইএ লালটু শেখ আব্দুল মান্নানকে সোনারপুর থেকে ধরার পরে, এখানেও ইনপুটটা দিল্লি পুলিশের। বাইরের রাজ্য থেকে কোনো পুলিশ এলে লোকাল পুলিশ স্টেশনকে, লোকাল পুলিশকে জানায়, তারা সহযোগিতা করেন, অনেক সময় সহযোগিতা না করে উল্টে জানিয়েও দেন। এখন বিএনএস এ অনেক সুযোগ হয়ে গেছে, ওরা স্পটে পৌঁছে খবর দিয়েছে, আগে থেকে দিলে তো জানিয়ে দিত। সেন্ট্রাল ফোর্স আসার পর যে পরিস্থিতি কিছু বদলাবে, ব্যবহার করা হবে কিভাবে দেখছেন? তবে আমার অতীত অভিজ্ঞতা ভালো না। তবে আমি আশাবাদী ইলেকশন কমিশন আপ টু দি মার্ক করতে পারেননি। সিও অফিস চেষ্টা করলেও, ইসিআই, ধরুন ডিএমদেরকে অ্যাকশন নেওয়া উচিত ছিল, এগেনস্ট আরো বহু ইআরও এইআরওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল, বেশ কিছু বিএলওর এগেনস্টে ব্যবস্থা নেওয়া উচিত ছিল, কিন্তু তারা সেভাবে হয়তো সিও অফিস থেকে পাঠিয়েছেন, উপর থেকে অ্যাপ্রুভাল তারা দেননি, বা উপর সিও অফিস পাঠায়নি, আমি জানি না। কিন্তু আরিজ আফতাব চলে যাওয়ার পরে, দীর্ঘ 6 বছর থাকার পরে চলে যাওয়ার পরে, আমার মনে হয়েছে ইলেকশন কমিশন বিষয়গুলো চেষ্টা করছেন। তাই আমি আশাবাদী, কিন্তু না চালে বিশ্বাস নেই। বিগত বেশ কয়েকটা নির্বাচনে আমার অভিজ্ঞতা আছে, এই অভিজ্ঞতাতে আমি দেখেছি যে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর রুট মার্চ থেকে শুরু করে বুথে যে এন্ট্রি পয়েন্টে তারা থাকেন বা কিউআরটি, এইসব ব্যবহার করার ক্ষেত্রে এরা যে ধরনের শয়তানি সততা এবং যে ধরনের নোয়িং ফুললি ওয়েল একটা বড় কনস্পিরেসি করে, সেই কনস্পিরেসি চলতে থাকলে তো আপনি ভালো কিছু আউটকাম পাবেন না। 23-এর পঞ্চায়েতে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে 820 কোম্পানি প্যারামিলিটারি ফোর্সকে বসিয়ে রাখা হয়েছিল, ইউজ করা হয়নি। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে গেটের ভিতরে রেখে 21-এর গণনা কেন্দ্রের ভিতরে তাণ্ডব চালানো হয়েছে। এভাবে বহু ভায়োলেশনের রিপোর্ট আছে। মগরাহাট পশ্চিমে বিজেপির প্রার্থী মানস সাহা তো কাউন্টিং সেন্টারে গিয়াসউদ্দিন মোল্লার বাহিনীর হাতে অর্ধমৃত হয়ে পরে কলকাতার একটি প্রাইভেট নার্সিং হোমে মারা গেলেন। অতএব বিগত দিনের অভিজ্ঞতা ভালো নয় আমাদের। তবে যেহেতু আরিজ আফতাবের মতো একটা স্থাবক আজকে সিও নেই, হিসাবে নেই, তাই আমরা আশাবাদী যে এবারে ইলেকশন কমিশন মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার পরে তারা একটা এফেক্টিভ ব্যবস্থা নেবে। এখনো পর্যন্ত ইলেকশন কমিশনের পক্ষ থেকে কলকাতা পুলিশ, রাজ্য পুলিশকে যে সমস্ত অ্যাডভাইস বা ডাইরেকশন দেওয়া হয়েছে, তার কোনো ফলপ্রসূ রেজাল্ট পাওয়া যায়নি।